আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। একটি খুব প্রচলিত কথা আমরা সবাই শুনেছি। শব্দটির উৎপত্তি সংস্কৃত থেকে, মানে হলো প্রকৃষ্ট বচন। সুদীর্ঘ সময় ধরে অভিজ্ঞতায় পাওয়া ভালো কথা একটু রূপকের আড়ালে মানুষ প্রকাশ যখন করে তখনই সেটা হয়ে যায় প্রবাদ, এবং যুগ যুগান্ত ধরে সেইটা চলতে থাকে। এইরকম একটি প্রবাদ হলো, যা নেই ভারতে তা নেই ভারতে। মানে, যা নেই ভারতে তা নেই ভারতে। প্রথম ভারত বলতে মহাকাব্য মহাভারত, অর্থাৎ মহাভারতে যা নেই সেইটা। দ্বিতীয় ভারত বলতে ভারতবর্ষ, মানে ভারতবর্ষ উপমহাদেশ। ভারত মানে ভারত শুধু নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই নিয়ে হচ্ছে ভারত উপমহাদেশ। ধর্মে আলাদা হলেও অভিন্ন এদের সংস্কৃতি। যে কথা বলার জন্য প্রবাদ প্রসঙ্গে এসেছি সেটাই বলি। মহাকাব্য মহাভারতে যা আছে তার সবই আছে এই ভারতে, আর মহাভারতে যা নেই তা কোথাও নেই। এই প্রবাদ যে বাংলাদেশের ক্ষেত্রে কি নিদারুণভাবে সত্যি, সেই বিষয়টি নিয়ে দু চার কথা বলবো। 18 পর্বের, আপনারা জানেন মহাভারত 18 পর্ব। এই 18 পর্বের মহাভারতের শেষ দিকের একটি পর্বের নাম হলো মৌসল পর্ব, মানে সহজ কথায় মুসল পর্ব। মুসল মানে মুগুর। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত, তারপর কৌরব মাতা গান্ধারীর অভিশাপে যদু বংশের মানে শ্রীকৃষ্ণের বংশের ধ্বংস হয়। মৌসল পর্ব হলো সেই ধ্বংসের কাহিনী। কাদের হাতে ধ্বংস হয় যদুবংশ? বাইরের শত্রুর হাতে নয়, তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে, অর্থাৎ জ্ঞাতি বিবাদ, গৃহ বিবাদ, আত্মবিবাদ। ভগবান শ্রীকৃষ্ণের বংশজ হওয়া সত্ত্বেও কেউ বাঁচেনি। গৃহ বিবাদ এমনই ভয়ঙ্কর। মহাভারতের এই মৌসল পর্ব থেকেই উঠে এসেছে বাংলা বাগধারা, মুসল পর্ব শুরু হয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে সংঘর্ষের ফলে ধ্বংস শুরু হয়েছে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে এই কাহিনী কেন টেনে আনলাম। গৃহ বিবাদের ইতিহাস বাংলাদেশের জন্মের পর থেকেই, তার সবিস্তার ব্যাখ্যা এখানে নিষ্প্রয়োজন। ইতিহাসের পেছনের পাতা ওল্টালে দেখতে পাবেন। তবু 2024-এর জুলাই আগস্ট থেকে যে গৃহ বিবাদ, যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ শুরু হয়েছে বাংলাদেশে, তার তুলনা মেলে না। তবে সান্ত্বনার কথা, বাংলাদেশের সেই মুসল পর্ব মনে হচ্ছে শেষ হয়ে এসছে। মহাভারতে মৌসল পর্বের পর এসেছিল মহাপ্রস্থান ও স্বর্গ আরোহণ পর্ব। স্বর্গ কি? স্বর্গ অর্থাৎ শান্তি ও সুখের দিন। সেই দিনের ইঙ্গিত যেন দেখতে পাচ্ছি বাংলাদেশে। কেন বলছে কথা, সেই ব্যাখ্যায় আসব। বর্তমানে সারা বিশ্বের চোখ ইরান যুদ্ধের দিকে। টিভি চ্যানেলগুলো দিনরাত সেই খবর দেখাচ্ছে। কিন্তু এমন একটি খবর আছে যা বাংলাদেশের জন্য, ভারতের জন্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য ইরান যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। বাংলাদেশ থেকে আসা 9টি সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা অনেকের ঘুম কেড়ে নিয়েছে এবং বাংলাদেশ ও ভারতের মানুষের মন জয় করে নিয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের মনও। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে বাংলাদেশের এই পরিবর্তন দুই দেশের জন্য একটি বিশাল সুসংবাদ এবং পাকিস্তানের জন্য এক বড় ধাক্কা হয়ে এলো। গত 25শে মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় দিন, গণহত্যা দিবস। এই দিনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, পাকিস্তানকে 1971 সালের অপারেশন সার্চলাইটের
জন্য তিনি দায়ী করেছেন। তিনি তার পোস্টে বলেন, 1971 সালের 25শে মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও লজ্জাজনক দিন। পাকিস্তানি দখলদার বাহিনী সেই রাতে নিরীহ বাঙালির ওপর যে জঘন্য গণহত্যা চালিয়েছিল তাকে কোনোভাবেই ভোলা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর এই অবস্থান প্রমাণ করে যে তিনি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত মূল্য মনে করিয়ে দিতে চান। তার এই বার্তা পরিষ্কার। পাকিস্তান একসময় শত্রু ছিল এবং তাদের কর্মকাণ্ডের কথা বাংলাদেশ কখনো ভুলবে না। তারেক রহমানের পূর্ববর্তী মোহাম্মদ ইউনূস সরকারের পাকিস্তান নীতি ও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কথা একবার মনে করুন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের প্রতি পরম নরম মনোভাব দেখিয়েছিল এবং বন্ধুত্ব নয় পরম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, এবং এর ফলে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান করার পথে তিনি নিয়ে যাচ্ছিলেন। 3রা ফেব্রুয়ারি 2025-এ অন্তর্বর্তীকালীন সরকার, গত বছর 3রা ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার একটি নির্দেশ দেয় যাতে বলা হয় সরকারি রেডিও বা টিভিতে পাকিস্তানের নৃশংসতার কথা প্রচার করা যাবে না এবং স্বাধীনতার অনেক ভিডিও ফুটেজ ধ্বংস করারও কথা তিনি বলেন। 71-এর মহান মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে দিতে ইউনূস তার সেই কুখ্যাত রিসেট বাটন পুশ করার কথা, সেটাও মনে করুন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সমস্ত নির্দেশ বাতিল করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সত্য গোপন করা যাবে না। এটি তার দ্বিতীয় বড় সিদ্ধান্ত, যা বাংলাদেশের জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করেছে। এরপর ক্রিকেটের ময়দানে ভারত বাংলাদেশ মৈত্রী পুরনো ট্র্যাকে ফিরিয়ে নিয়ে এসছেন তিনি। খেলার মাঠেও দেখা যাচ্ছে বড় পরিবর্তন। পাকিস্তানপন্থীদের উস্কানিতে বাংলাদেশ এর আগে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলার বা ভারতের আতিথেয়তা গ্রহণ না করার পথে হাঁটছিল, তার ফলে বেরিয়ে গিয়েছিল টি-20 বিশ্বকাপ থেকে। কিন্তু বর্তমান সরকার সেই ভুল সংশোধন করেছে। এই সেপ্টেম্বর, আগামী সেপ্টেম্বর 2026-এ আয়ারল্যান্ডের সাথে সিরিজ বাতিল করে বাংলাদেশ ভারতের সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এটি শুধু ক্রিকেট নয়, বরং দুই দেশের সম্পর্ককে যে শীতলতার স্তরে নিয়ে গিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার, সেই শীতলতার অবসান ঘটিয়ে সম্পর্ক উষ্ণ করার এক বড় কূটনৈতিক প্রয়াস। কূটনৈতিক তৎপরতা ও জ্বালানি সহায়তার কথায় এবার আসি। কূটনৈতিক স্তরেও বড় উষ্ণতা নিয়ে আসার চেষ্টা করছেন তারেক রহমান। 20শে মার্চ 2026-এ দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর বৈঠক হয়। তারা পরিষ্কার করেছেন যে বাংলাদেশ ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সদ্ভাব রেখে চলতে চায়। অন্যদিকে জ্বালানি সংকটের এই সময়ে ভারতও সত্যিকারের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে দেরি করেনি। তেল সংকটের প্রভাব ভারতেও কম নয়, তবু ভারত তার নিজের ভান্ডার ভাগ করে নিচ্ছে প্রতিবেশীদের সঙ্গে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ সব প্রতিবেশীকেই এই বিপদে তেলের যোগান দিচ্ছে ভারত। গত 10 মার্চ থেকে তেলের পাইপলাইনের মাধ্যমে 5000 টন ডিজেল সরবরাহ করেছে ভারত, তারপরে আড়ত পাঠাচ্ছে। পাকিস্তান যখন তেলের অভাবে হিমশিম খাচ্ছে, ভারত নিজেও যখন বিপর্যস্ত, তখনও ভারত তার তেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করে প্রমাণ করে দিয়েছে যে প্রকৃত বন্ধু কে। এই যেন সেই পুরনো আরেকটি প্রবাদ নতুন করে দেখা গেল। সেই প্রবাদটি হলো, যদি হয় স্বজন, তেঁতুল পাতায় নজন। আপনার লোক হলে, আপনার মনের মানুষ হলে তেঁতুল পাতাতেও নজন খেতে পারে। দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে
একসঙ্গে থাকতে পারে। গোয়েন্দা সংস্থার প্রধানের ভারত সফর ও নিরাপত্তা নিশ্চিত করা তারেক রহমানের আর এক বড় সিদ্ধান্ত। নিরাপত্তার খাতিরে বাংলাদেশের নতুন গোয়েন্দা প্রধান কায়সার রশিদ চৌধুরীকে সরাসরি ভারতে পাঠানো হয়েছিল। আবারও তিনি এসছেন। অজিত ডোভালের সাথে তিনি দেখা করে গেছেন, মিটিং করেছেন। অতীতে পাকিস্তানের আইএসআই এর যে অনুপ্রবেশ বাংলাদেশে হচ্ছিল, বাড়ছিল, দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীর থেকে যারা আসছিল বাংলাদেশে, সেসব বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছে তারেক রহমান সরকার। এর মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান এবং সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং ভারতের যে উত্তর পূর্ব রাজ্যগুলো নিয়ে ভারতের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার শরিক হয়েছে তারেক রহমান সরকার। ফলে সম্পর্ক সহজ হচ্ছে। এটি বাংলাদেশে নেওয়া ষষ্ঠ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপরে আসে আইনি সংস্কার ও সংখ্যালঘু সুরক্ষা। এর আগে যখনই সংখ্যালঘু সুরক্ষার কথা বলেছে ভারত সরকার, দিনের পর দিন খুন হচ্ছে হিন্দুরা। যখন ভারত তার কথা বলছেন তখন মোহাম্মদ ইউনূস বলেছেন এগুলো ধর্মীয় খুন নয়, এটা রাজনৈতিক খুন। তারা আওয়ামী লীগ করতো, সেই জন্য তাদের খুন হয়েছে। আওয়ামী লীগ করলে কি তাদের খুন করার অধিকার জন্মায় কারো? প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার গঠনের 180 দিনের একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য হলো দুর্নীতি দমন, বাজার নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সবচেয়ে বড় কথা হলো তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম সবার সমান অধিকার থাকবে। এবং এটা বলতেই হয়, এক একটা বিচ্ছিন্ন ঘটনা যে হচ্ছে না তা নয়, তেমন কথা বলবো না, কিন্তু তারেক রহমানের আমলে একটা সুরক্ষার বাতাস বইতে শুরু করেছে। সংখ্যালঘুদের ওপর হামলা বা ভীতি প্রদর্শন তা বন্ধ করবার জন্য তারেক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি নয়, বরং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও এটা এক অপরিহার্য ধাপ, যেটা ভুলে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। বলার প্রয়োজন বোধ করে না এই ব্যাপারে ইউনূসের অন্তর্বর্তী সরকারের কি নির্লজ্জ নির্মম ভূমিকা ছিল। বাংলাদেশ এখন এক নতুন পথের যাত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 9টি সিদ্ধান্ত প্রমাণ করছে যে তিনি বাস্তবমুখী এবং ভারতের সাথে দীর্ঘস্থায়ী মৈত্রী গড়ে তুলতে আগ্রহী। তিনি ভারতকে এটাও বলেছেন দেশে সুস্থ গণতন্ত্রের বিকাশ ঘটাতে তিনি বদ্ধপরিকর। সংসদের আগামী অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সালাউদ্দিন আহমেদ 2024-এর 5ই আগস্টের পর দায়ের করা মামলাগুলো পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এটাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে যেসব মামলা চলছে এবং চলেছে, যার কিছু শাস্তিও পড়েছে, এই সব কিছু কিন্তু 24-এর 5ই আগস্টের পরে সেগুলোর উদ্ভব হয়েছে। তবে এখানে কিছু সূক্ষ্ম বিষয়ও আছে যেটাও বলা দরকার। যেমন একদিকে যেমন মিথ্যা বা হয়রানিমূলক মামলা পর্যালোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে অনেক আওয়ামী লীগ কর্মীকে, নেতাকে পুনরায় গ্রেপ্তার করা হচ্ছে। এটি নির্দেশ করে যে সরকার মূলত সাধারণ সমর্থকদের প্রতি কিছুটা নমনীয়তা দেখাচ্ছে ঠিকই, সেটা জনমত নিজেদের পক্ষে নেয়ার জন্যে, কিন্তু সক্রিয় রাজনৈতিক কর্মীদের দমনের নীতি এখনো পুরোপুরি ত্যাগ করেনি এই সরকার। তবে এটাও ঠিক, অপরাধ করে থাকলে আইনি পথে বিচার হওয়া অবশ্যই দরকার। তাই বলে উইচ হান্টিং বা ডাইনি খুঁজে বেড়ানো কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। তারেক সরকারের ভেতরে একটি অংশ এখন এই ডাইনি খুঁজে বেড়াচ্ছেন, এখনো প্রতিহিংসা রাজনীতি চালিয়ে যাচ্ছেন, রিভেঞ্জ পলিটিক্স, যা ভারতের সাথে দেয়া তাদের প্রতিশ্রুতি, ওই আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সংক্রান্ত প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির পরিপন্থী। তারেক রহমানকে মনে রাখতে হবে, একটু কড়া করে বলি, আজ যে তিনি দেশে ফিরতে পেরেছেন ও প্রধানমন্ত্রী হতে পেরেছেন, সেটা কিন্তু ন্যায় বিচারের স্বাভাবিক পথ ধরে তিনি আসেননি।
তার বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্তে, এটা আইনি সিদ্ধান্ত নয়। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য দিলে সেটা আশা করি অযৌক্তিক হবে না আমার কথাটাকে প্রমাণ করার জন্যে। 2007 সালের জরুরি অবস্থার সময় থেকে 2024 সাল পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে মোট 84টি মামলা দায়ের করা হয়েছিল। খেয়াল করবেন, সংখ্যাটা লিখে রাখতে পারেন, 84টি মামলা তারেক রহমানের বিরুদ্ধে। বিএনপি এবং তার আইনজীবীরা বলেন এই মামলাগুলোর বেশিরভাগই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মজার কথা, এই একই অভিযোগ আওয়ামী লীগের সমর্থক আইন এবং তার আইনজীবীরাও বলেন। তারাও বলে থাকেন যে শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা মামলাগুলো মিথ্যে ও রাজনৈতিক। তারেক রহমানের ক্ষেত্রে বিচার শেষ হওয়া মামলা ও তার সাজার বিবরণটা, শাস্তির বিবরণটা দিয়ে একটু এগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন আমি মিথ্যে বলছি কিনা। তারেক রহমান অন্তত 5টি মামলায়, কমপক্ষে 5টি মামলায় দণ্ডিত হয়েছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। জিয়া অরফানেজ, এই মনে রাখবেন, এই গ্রেনেড হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বও ছিল তার মধ্যে। এরপর আসুন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালের 8ই ফেব্রুয়ারি এই মামলায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপরে মানি লন্ডারিং মামলা, 2013 সালে নিম্ন আদালত তাকে খালাস দিলেও 2016 সালে হাইকোর্ট তাকে 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করে। অবৈধ সম্পদ অর্জন মামলা, এটা দুদক মামলা। সেখানে দুর্নীতি দমন কমিশন 2023 সালের 2রা আগস্ট তাকে 9 বছরের কারাদণ্ড দেয়। এরপরে নড়াইল মানহানি মামলা, আজকে তিনি অনেক সংযত কথাবার্তা বলছেন, বঙ্গবন্ধু সম্পর্কেও তিনি কোনো মানহানিকর কথা বলছেন না, কিন্তু এই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার দায়ে নড়াইল মানহানি মামলায় তাকে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল, সশ্রম কারাদণ্ড। এবার আসি বিনা বিচারে বা আইনি প্রক্রিয়ায় বাতিল হওয়া কতগুলো মামলা তারেক রহমানের ক্ষেত্রে হয়েছে। মানে আইনি প্রক্রিয়ায় বাতিল হয়নি, বিনা বিচারে, বিনা আইনি প্রক্রিয়ায় বাতিল হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে থাকা 84টি মামলার মধ্যে 39টির বেশি মামলা বিভিন্ন সময়ে উচ্চ আদালত কর্তৃক খারিজ হয়ে যায় বা খালাস হয়ে যান তিনি, বা আইনি প্রক্রিয়ায় স্থগিত করা হয়েছে। স্থগিত করা মানে কিন্তু মামলা তুলে নেওয়া নয়। আর এই সবগুলো হয়েছে কবে? 2024-এর আগস্ট অভ্যুত্থানের পর। আর কি তাহলে বলে বোঝাবার দরকার আছে কিসের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে থেকে মামলা তুলে নিয়েছে? বিনা বিচারে মামলা প্রত্যাহার করার কথাটা বলি। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে বিচার বিভাগের মাধ্যমে তার বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলা রাজনৈতিক ও হয়রানিমূলক এই কথা বলে সেগুলো প্রত্যাহার করা হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে। কি বুঝছেন? কি বুঝছেন তাহলে? 2025 সালের মে মাসের মধ্যে বাংলাদেশের উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট তারেক রহমানকে তার বিরুদ্ধে থাকা সকল সাজা ও মামলা থেকে খালাস দিয়ে দিয়েছেন একেবারে গণহারে। এগুলো কি আইনের বিচার? এগুলো কোন আইনের বিচার? আবার বলি, এগুলো কি রাজনৈতিক সিদ্ধান্ত নয়? 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং মানি লন্ডারিং এর মতো বড় মামলাগুলোতে উচ্চ আদালত আগের রায় বাতিল করে তাকে নির্দোষ ঘোষণা করে দিয়েছেন। এগুলো কি আইনি সিদ্ধান্ত নাকি রাজনৈতিক সিদ্ধান্ত? বলুন। বিএনপির যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, জামাতের যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, এনসিপি এবং অন্য দলের যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট জমানার অন্যায় অপরাধের কথা বলছেন, তাদেরকে এই প্রশ্নগুলো করছি। আর এসবের ফলে বর্তমানে তার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কার্যকর কোনো দণ্ড বা বিচারাধীন মামলা নেই। আওয়ামী লীগের বা শেখ হাসিনার ব্যাপারে আইন তার নিজের পথে চলবে বলে যারা আকাশ বাতাস পাঠাচ্ছেন, তারা তারেকের নিজের ইতিহাসটা মাথায় রাখবেন।
ভারত সরকারের তথ্যাভিজ্ঞ মহল থেকে খবর পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলো তুলে নেয়ার ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঘোষিত হবে শীঘ্রই শুনতে পাচ্ছি। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যে ভারত বাংলাদেশের এই তালমেল অত্যন্ত জরুরি। যারা ভেবেছিল বাংলাদেশ পাকিস্তানের পথে হাঁটবে তাদের উত্তর দিয়েছেন তারেক রহমান তার কাজের মাধ্যমে। বাংলাদেশের এই ইতিবাচক পরিবর্তন ভারতের জন্য একটি সত্যিই বিশাল বড় খবর। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তারেক রহমানের এই নতুন সমস্ত সিদ্ধান্ত, সেই সঙ্গে তার সরকারের দিকে প্রসারিত ভারতের বন্ধুত্বের হাত কি দুই দেশের শুধু নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি, সুস্থিতি ও সার্বিক উন্নতির বাতাবরণকে আরও কি গভীর করবে না? আপনি কি ভাবছেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।